নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি। আজ তোমাদের আমি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্রটা কিন্তু আলোচনা করব। এবার দেখো, গতকাল আমি কি দেখেছিলাম যে রাষ্ট্রবিজ্ঞান বলা উচিত কিনা, বা রাষ্ট্রবিজ্ঞানকে কেউ কেউ রাষ্ট্রতত্ত্ব, রাষ্ট্রনীতি, রাষ্ট্র দর্শন হিসাবে কিন্তু বলেছিলেন। এখন আমি এসেছি যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রটা কোথায় কোথায় বিস্তৃত। দেখো, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা বা বিষয়বস্তু সীমানা নির্ধারণ সহজসাধ্য কিন্তু নয়। রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি গতিশীল সামাজিক বিজ্ঞান, এর আলোচ্য বিষয়বস্তু কিন্তু সব সময় পরিবর্তনশীল। কারণ একটা রাষ্ট্র যত বড় হচ্ছে, তার জটিলতা, তার প্রকৃতি, তার কিন্তু সীমাবদ্ধতা সব কিছুই পরিবর্তন হচ্ছে। আজ দুদিন আগে পশ্চিমবঙ্গে যা রাজনীতি অবস্থা ছিল, যেই সরকার চালাতো, আজ এই মুহূর্তে অন্য সরকার এসে তার পরিবর্তন কিন্তু সূচিত হয়েছে। তাহলে আমরা খুবই সহজ পদ্ধতিতে আমরা দেখতে পাই যে রাষ্ট্রবিজ্ঞান কিংবা রাষ্ট্র নিয়ে আলোচনা কিন্তু সর্বদা পরিবর্তনশীল। তাই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্রেও কিন্তু পরিবর্তনশীল। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার পরিধি অতিমাত্রায় কিন্তু সম্প্রসারিত হয়েছে এবং এর বিষয়বস্তুর ব্যাপকতরভাবে কিন্তু বৃদ্ধিপ্রাপ্তি হয়েছে। সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবনের সামগ্রিক আলোচনাই হলো রাষ্ট্রবিজ্ঞানের মুখ্য আলোচনার বিষয়। রাষ্ট্রকেন্দ্রিক যে রাষ্ট্রের আলোচনা, মানুষ রাষ্ট্রের মধ্যে থেকে সমাজের মধ্যে যা যা ঘটনা ঘটে, তারা গোষ্ঠীবদ্ধ হিসাবে সমাজবদ্ধ জীবনযাপনের জন্য যা প্রয়োজন হয় সমস্ত কিন্তুই রাষ্ট্রের আলোচনার বিষয়বস্তু। রাষ্ট্রের সমাজবদ্ধ জীবনের চরম অভিব্যক্তি। রাষ্ট্রকে কেন্দ্র করেই মানুষের রাষ্ট্রনৈতিক জীবন কিন্তু আবর্তিত হয়। নাগরিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্যর ব্যবস্থা সমাজের সর্বাঙ্গীন বিকাশের জন্যই কিন্তু রাষ্ট্রের প্রধান কর্তব্য এবং রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রিক এবং যে আলোচনা করে তার কিন্তু কোনো অবকাশ নেই, কারণ এখানে ব্যক্তির সাথেই কিন্তু রাষ্ট্রের কিন্তু আলোচনা মিশে থাকে। রাষ্ট্র কার মধ্য দিয়ে প্রতিরূপ পাওয়া যায়, যেমন একটা ফ্যামিলিতে তার বংশ পরিচয় কোথা থেকে আসে, যে এই একটা লোকটার বাবার নাম কি, তার ঠাকুরদার নাম কি, তাই না? সেই বংশের পরিচয় সে তখনই বোঝা যায় যে খুব ধনী বংশজাত হলে পরে তার ঠাকুরদার নাম শুনলে পরেই তখন সবাই কিন্তু অমুক বংশের, সেটা কিন্তু মানুষ যায়। কিংবা কোনো বংশে আছে সবাই ডাক্তার, এবার সেই ডাক্তারের কিন্তু পরিচয় কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ কিন্তু হ্যান্ডেল করে যাচ্ছে। তো এই বংশ পরম্পরায় যেসব জিনিসগুলো প্রতিফলিত হয়, সেগুলো যেমন একটা মানুষের পরিচয়ের ধারক বাহক করে, তেমন যে কোনো তোমার স্কুলে কলেজে দেখবে বিভিন্ন কলেজের বিভিন্ন রকমের নাম হয়ে থাকে। তো সেগুলো কিন্তু কি হয়, যে সেই জায়গার পড়াশোনার কোয়ালিটি সেগুলো কিন্তু মেনটেন করে সেই পড়াশোনার উপরে কিন্তু ওই কলেজের নামটা কিন্তু পরিচালিত হয়। তেমনই যে একটা রাষ্ট্রের কিন্তু সরকার কিন্তু কীরকম হবে, তার পরিচালন ক্ষমতাটা কীরকম, কিংবা সে কিভাবে পরিচালনা করছে, জনগণ কতটা সন্তুষ্ট, তার উপরেও কিন্তু রাষ্ট্রের পরিচয় কিন্তু বিশাল রূপ ধারণ করতে পারে এবং তার মধ্য দিয়েই কিন্তু সেই দেশের কিন্তু উন্নতি, সেই রাষ্ট্রের উন্নতিও কিন্তু বাধা থাকে। এবার এখানে যেমন বলা হয়েছে যে রাষ্ট্র কিন্তু সরকারের মধ্য দিয়েই কিন্তু কি হয়, মূর্ত হয়ে ওঠে। কারণ রাষ্ট্র যদি কিভাবে মূর্তমান হবে, কিভাবে বোঝা যাবে যে এইটাই এই রাষ্ট্র। যেমন সরকার ছাড়া রাষ্ট্র কিন্তু কল্পনা করা যায় না। একটা বডি, আমাদের শরীর যখন আমরা পরিচালিত করি, আমাদের যদি মাথা ঠিক না দেয়, ব্রেন যদি আমাদের কাজ না করে, হার্ট যদি আমাদের কাজ না করে, তবে কি আমাদের এই বডিটা কি পরিচালিত হতে পারবে না? তাহলে কি দরকার, এই যে রাষ্ট্রটাও কিন্তু তার ব্রেন, যেটাকে বলে সরকার, যদি সরকার না থাকে তাহলে কিন্তু
কোনো উদ্দেশ্যই বাস্তবে কার্যকারী হবে না। এই কারণে রাষ্ট্রের আলোচনার সঙ্গে সঙ্গে সরকারের আলোচনাও কিন্তু স্বাভাবিকভাবে এসে পড়ে। সরকার আলোচনার মধ্য দিয়ে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু অন্তর্ভুক্ত হবে কিনা এই বিষয়ে কিন্তু আবার মতপার্থক্য কিছু কিছু জন বলেছেন। গার্নার, ব্রুটসলি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী সরকারকে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে, কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে অন্তর্ভুক্ত করার পক্ষে। এক্ষেত্রে গিলক্রাইস্ট, গেটেল, পল জানে, ল্যাস্কি প্রমুখ চিন্তাবিদদের মধ্যে কিন্তু এটা অভিমত কিন্তু সুস্পষ্ট। আর প্রকৃত প্রস্তাবে রাষ্ট্রবিজ্ঞান ও সরকারের কিন্তু উভয়ের আলোচনা করাই উচিত, কারণ না হলে সরকার কর্তৃক প্রণীত আইন রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত, রাষ্ট্র কিভাবে চলবে? তাহলে একটা যদি সরকারের কার্যকলাপ যদি সঠিকভাবে আমরা না দেখতে পাই তা সম্ভব না। তারপর কি আছে যে সরকারের যে আইন শৃঙ্খলা, এটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ভালো রকমই কি প্রভাব বিস্তার করে। বর্তমানে নাগরিক ও রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক বহুবিধ বিষয়ের দ্বারা প্রভাবিত হয়ে থাকে এবং যেমন শুধু কিন্তু রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা হলেই হবে না, আন্তর্জাতিক বিষয়বস্তুও কিন্তু ভীষণভাবেই আমরা পরিলক্ষিত হতে দেখি। এই যে রিসেন্টলি যে ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তা এটাতে যতই না ভারতবর্ষ যুক্ত থাকুক চাই না থাকুক, ভারতবর্ষের জনগণ কিন্তু এটা নিয়ে খুবই উন্মত। তাহলে প্রত্যেকটা টিভি স্ক্রিনেই দেখা যাচ্ছে যে বিশ্বকাপ যে ফুটবল হয়ে যাচ্ছে সেটাতে সবাই কিন্তু দেখে যাচ্ছে। তো এইটা তো ক্ষুদ্র জিনিস যে মানুষ কিন্তু আজকাল একটা ঘরের মধ্যে, একটা দেশের মধ্যে কিন্তু বদ্ধ নয়, তার বাইরের জগতের সাথে কানেকশন কিন্তু খুবই কম হয়ে গেছে। তাই আমরা ঘরে বসেই কিন্তু সমস্ত রকম দূরত্ব কিন্তু শেষ করে ফেলতে পেরেছি। তার জন্য এই আলোচনার ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে আন্তর্জাতিক বিষয় কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সাথে খুবই যুক্ত। তারপরে কি আছে, রাষ্ট্রের অতীত, বর্তমান, ভবিষ্যৎ আলোচনা। যদি আমরা অতীত সম্পর্কে না জানি তাহলে আমরা ভবিষ্যৎকে কিভাবে নতুনভাবে কিংবা ওটাকে ঠিক করে গড়ে তুলতে পারবো, কিংবা আমার বর্তমানকেই বা কিভাবে পরিচালিত করব। আমরা আমাদের নিজেদের জীবন দিয়েও আমরা দেখতে পারি যে আমাদের অতীতের অভিজ্ঞতা কিন্তু অনেক সময় আমাদের বর্তমানকে কিন্তু অনেকভাবেই শুধরে দেয়। যে ইতিহাসের বিকাশের ধারাবাহিক বিশ্লেষণ ছাড়া আমাদের অনুসন্ধান ক্ষেত্রে সঠিকভাবে অনুধাবন করা যায় না, এটি কিন্তু ল্যাস্কি বলেছেন। এবং তারপরে আরও আছে, বার্নস বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের উদ্ভব, ক্রমবিকাশ এবং স্বরূপ, ভবিষ্যৎ প্রভৃতি নিয়েই পর্যালোচনা করে। যেমন একটা আমি কিছুক্ষণ আগেই বললাম, বংশ পরম্পরায় বংশের একটা যে সমৃদ্ধি থাকে, যে সেই বংশের যে একটা নীতি, একটা রীতি, একটা যে কিভাবে তার পরিচালনা করার জিনিস, সেগুলো কিন্তু যে রাষ্ট্রের উদ্ভবের সময় রাষ্ট্র যে কী ধরনের গরিমাযুক্ত, কী ধরনের মাহাত্ম্যযুক্ত সেখান থেকে উৎপত্তি হয়েছে এবং তার যে পরিচালনা কিংবা তার যে গতিধারা বছরের পর বছর যেটা হয়ে চলে আসছে, সেটা লক্ষ্য করলে সেটার উন্নতি আমরা আরও ভালো করে করতে পারি এবং সেই রাষ্ট্রের কি করা উচিত হবে সেটাও কিন্তু আমরা ভবিষ্যৎকে কিন্তু আমরা নির্ধারণ করতে পারি। রবসনের অভিমত হলো রাষ্ট্রে কি আছে, রাষ্ট্রবিজ্ঞান কেবল তা নিয়েই আলোচনা করে না, কি হওয়া উচিত তাও স্থির করে দেয়। এই কারণে মানুষের নৈতিক সমস্যা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত করা হয়। শুধুমাত্র নৈতিক দৃষ্টিভঙ্গি নয়, রাষ্ট্রবিজ্ঞানে মানুষের সামাজিক রাজনৈতিক জীবনে বিভিন্ন বিষয়ে ঔচিত্য, অনৈচিত্য, ভালো মন্দ প্রভৃতি মূল্যমান নিয়েও আলোচনা করা হয়। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের একটি অংশ মনে করেন যে সমাজে ক্ষমতার ভিত্তি, ক্ষমতার দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি ও ক্ষমতার প্রয়োগের ফলাফল অনুসন্ধান করাই হলো রাষ্ট্রবিজ্ঞানের মূল উদ্দেশ্য। এই অর্থে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হলো ক্ষমতা। তাহলে অধ্যাপক বল আবার কি এখানে অন্তর্ভুক্ত কি করেছেন, মানব সমাজের নৈতিক প্রভাব এই ক্ষমতা অন্তর্ভুক্ত বলে মনে করা হয়। মানে ক্ষমতাটাও কিন্তু, রাজনৈতিক ক্ষমতাও কিন্তু এই রাজনৈতিক আলোচনার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত হওয়া উচিত। কতটা ক্ষমতাযুক্ত
রাজনীতি, সেটাও কিন্তু আমাদের ঢোকা উচিত। রাষ্ট্রবিজ্ঞানে একটি গতিশীল সামাজিক বিজ্ঞান, তাই আলোচনার ক্ষেত্র বিস্তৃত। এই জন্য কি হচ্ছে, সমাজের নৈতিক আর্থিক বিষয়াদি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মধ্যে এসে যায়, আবার মানুষের সমাজ চেতনার অন্তর্ভুক্ত হয়। ইউনেস্কো সম্মেলনে 1948 নিম্নোক্ত বিষয়গুলিকে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত করেছে। ইউনেস্কো থেকে কিন্তু এই বিষয়সূচিগুলো নির্ধারণ করেছে রাজনৈতিক তত্ত্ব ও তার ইতিহাস, রাষ্ট্রনৈতিক প্রতিষ্ঠান যেমন সংবিধান, জাতীয়, প্রাদেশিক, স্থানীয় শাসন, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে তুলনামূলক আলোচনা, রাজনৈতিক মতবাদ, আন্তর্জাতিক সংস্থা, রীতিনীতি। প্রকৃত প্রস্তাবে এই পরিবর্তনশীল মানব সমাজের ব্যাপক বহুমুখী বিস্তার এবং বিভিন্ন সমস্যার তাত্ত্বিক বিশ্লেষণ, সঠিক সমাধান সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। অধ্যাপক ল্যাস্কি কি বলেছেন, যে সংগঠিত রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে মানব জীবনের আলোচনাই হলো রাষ্ট্রবিজ্ঞান। আবার দেখো, আচরণবাদীরা, মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানকে ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান প্রভৃতি আলোচনার বিচার বিশ্লেষণ সামাজিক বিজ্ঞান হিসাবে প্রতিপন্ন করে এবং এই শ্রেণী রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রের পরবর্তীতে রাষ্ট্রের ব্যবস্থার কথাও বলেন, রাজনৈতিক জীবনে যাবতীয় কার্যকলাপকেও কিন্তু অন্তর্ভুক্ত করেন এবং এদের মত অনুসারে কিন্তু আনুষ্ঠানিক অনুষ্ঠান বহির্ভূত সমস্ত রাজনৈতিক কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত। তাহলে আমরা দেখতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রকেন্দ্রিক নয় এবং রাষ্ট্রর বাইরেও রাষ্ট্রের বিভিন্ন যে কার্যকলাপ, বিভিন্ন ধরনের যে কি বলে তত্ত্ব, তার ইতিহাস, প্রতিষ্ঠান, তুলনামূলক আলোচনা, রাজনৈতিক মতবাদ, আন্তর্জাতিক রীতিনীতি এবং তাদের কার্যাবলী সমস্ত কিছুই কিন্তু আমরা কি করি, আলোচনায় অন্তর্ভুক্ত করি। তাহলে আজকে এটাই থাক, পরবর্তীতে আমি আবার অন্য একটা মূল্যবান আলোচনার বিষয়ে কিন্তু আলোচনা করব। ধন্যবাদ।